ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকের এই অপরাহ্নকালীন তথা সান্ধ্যকালীন ভক্ত সম্মেলনে উপস্থিত পরম প্রীতিভাজন স্বামী বোধেশ্বরানন্দজি মহারাজ এখানে ছিলেন। হয়তো স্বামী আত্মপ্রিয়ানন্দজি, স্বামী মহাপ্রজ্ঞানন্দজি, এখানে আছেন অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য, অধ্যাপক অরিজিৎ সরকার, আমাদের অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ স্বামী সুধীরানন্দজি রয়েছেন, যিনি গান গেয়ে আপনাদের মুগ্ধ করেছেন, ভজন গেয়ে। আমার অনুজ প্রতিম স্বামী শিবাদিশানন্দ এবং অত্যন্ত অনুপ্রেরণাদায়ক যে এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, অর্থাৎ রামকৃষ্ণ সংঘের অন্যতম বরিষ্ঠ সন্ন্যাসী, যিনি রাশিয়ার মস্কোতে যে রামকৃষ্ণ কেন্দ্রটি রয়েছে, রামকৃষ্ণ বেদান্ত কেন্দ্র, তার স্থাপক এবং বহুকালের ধারক এবং কর্ণধার, অত্যন্ত পূজনীয় শ্রীমৎ স্বামী জ্যোতিরূপানন্দজি মহারাজ। এখানে রয়েছেন অন্যান্য সাধু ভাইয়েরা এবং সর্বোপরি আজকের এই অনুষ্ঠানের যারা মুখ্য আকর্ষণ, অর্থাৎ অত্যন্ত শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী। আমার এখানে বলার কথা ছিল না, সে সময় ঠিক হয়েছে যে আমি বলবো। অবশ্যই বলার কথা ছিল না, এর অর্থ এই নয় যে সংগঠকরা আমাকে বলতে বলেননি। আমি প্রথমে ভেবেছিলাম যে এবার অন্যান্য ব্যস্ততার জন্য হয়তো আমার বলা হবে না, কিন্তু তারপর আমি পারিপার্শ্বিক অবস্থা দেখে সিদ্ধান্ত নিলাম যে আমি বলবো। কি বলবো? রামকৃষ্ণ ভক্ত সম্মেলন, রামকৃষ্ণ অনুরাগী ভক্ত সম্মেলন। সেখানে কানু বিনে আর কোনো গীত হতে পারে না, রামকৃষ্ণ বিনে আর কোনো কথা হতে পারে না। এবং আমরা শুরু করি যেমনটি মাস্টারমশাই শুরু করেছিলেন। আপনারা সবাই জানেন যে শ্রীরামকৃষ্ণের দুই ইন্দ্র ছিল, এক ছিল মহেন্দ্র, এক ছিল নরেন্দ্র। এই যে মহেন্দ্র, এই মহেন্দ্র নরেন্দ্র রাখালের মতো শ্রীরামকৃষ্ণের কাছে আসেনি। মহেন্দ্র শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি একটা অ্যাক্সিডেন্ট, একটা আকস্মিক দুর্ঘটনা না হলেও অবশ্যই ঘটনা। কি হয়েছিল সেটি সংক্ষেপে আমাদের জানা দরকার। মহেন্দ্রনাথ গুপ্ত আপনারা জানেন, কেশবচন্দ্র সেনের ভগ্নিপতি। মহেন্দ্রনাথ গুপ্ত রিপন কলেজের প্রধান বিষয়ের প্রধান অধ্যাপক। মহেন্দ্রনাথ গুপ্ত বিদ্যাসাগর মশাই স্কুলের প্রধান শিক্ষক। কলকাতার যে বিদ্যার্জন মহল, the crest of the town, অর্থাৎ মুকুট চূড়ামণি, সেই মহেন্দ্রনাথ গুপ্ত কলকাতার ইন্টেলেকচুয়াল মহলে, বুদ্ধিজীবী মহলে অত্যন্ত পরিচিত। স্বল্পভাষী মানুষ,
অত্যন্ত জ্ঞানী বিদ্যান মানুষ। কলকাতার বুদ্ধিজীবী মহল তার নাম শুনতে কুর্নিশ জানা, সবাই শ্রদ্ধা করে। সে যে মহেন্দ্রনাথ গুপ্ত, আগে বলেছি যে তিনি প্রধান শিক্ষক ছিলেন। প্রধান শিক্ষক ছিলেন বিদ্যাসাগর মশাই স্কুলের, এবং যখন স্কুল শেষ হয়ে যেত তিনি অপরাহ্নকালীন স্বল্পাহার করার জন্য ঘরে আসতেন, এবং যখন স্বল্পাহার করতেন তিনি রাজধানী লোক ছিলেন, কথা কম বলতেন, স্বল্পভাষী। তখন ওর স্ত্রী ওকে স্বল্পাহার পরিবেশন করতেন, আর ওর অনুপস্থিতিতে ঘরে কি কি হয়েছে, কে কি বলেছে, সেগুলি সব বলতেন। ওগুলো আপনারা করেন না বোধহয় এখন, আগে বেশ করতো। সে যাই হোক, মহেন্দ্রনাথ শুনতেন বরাবর, কোনো কথা বলতেন। তো সেদিন মহেন্দ্রনাথের মনে হল এই হচ্ছে পৃথিবী, এই হচ্ছে মানুষ জীবন, শুধু স্বার্থ স্বার্থ আর স্বার্থের দ্বন্দ্ব, কোনো ভালোবাসা নেই, কোনো উচ্চতর ভাব নেই, নিছক পার্থিব স্বার্থ। তাই মহেন্দ্রনাথ একটা সিদ্ধান্ত, স্বল্পভাষী ছিলেন, আবার তিনি পোশাক পরে অন্দরমহলে গেলেন। অন্দরমহলে গিয়ে তিনি ওর স্ত্রীকে বললেন, দেখো আজকে আমার স্কুলে কালকে ইন্সপেক্টর সাহেব আসবেন, আমার স্কুলে যেতে হবে, অনেক রাত পর্যন্ত আমার স্কুলে কাজ করতে হবে, তাই আমি যাচ্ছি। তারপরে আমি আমার এক বন্ধুর বাড়িতে বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে যাব, হয়তো গেলেও অনেক দেরিতে আসবো, তোমরা তোমাদের খাওয়া দাওয়া সেরে দিও, আমার জন্য অপেক্ষা করবো না, আর তা না হলে হয়তো কালকে সকালে আসবো। ছেলেদের সেটা থাকে না, মেয়েদের থাকে, মায়েদের থাকে সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয়। মহেন্দ্রনাথের স্ত্রী বুঝতে পারলেন যে দাল মে কুছ কালা, everything is not right in the world and God is not in heaven. একটা সমস্যা কোথাও আছে। তা স্বাভাবিক ভাবে মহেন্দ্রনাথের স্ত্রী বললেন, আমি তোমার সঙ্গে যাব। মাস্টারমশাই বললেন, সে কি, অধিক রাত পর্যন্ত আমি স্কুলে কাজ করব, সেখানে আমি একাকী পুরুষ মানুষ, সে সমাজ ভালো চোখে দেখতো না। আরেকজন মহিলা, তিনি ধর্মপত্নী হলেও অধিক রাতে স্কুলে রয়েছেন। তারপরে আমি আমার বন্ধুর বিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যাব, সেখানে তোমাকে আমন্ত্রণ জানায়নি, অনাগত হয়ে অবাগত হয়ে তুমি যাবে, এটা আত্মমর্যাদা বিরোধী। তো স্বাভাবিক ভাবে তুমি গিয়ে কি করবে? কিন্তু মহেন্দ্রবাবুর স্ত্রী খুব জেদ ধরলেন, যাবেনি। মহেন্দ্রনাথ স্বল্পভাষী ছিলেন, ভদ্রলোক ছিলেন, বেশি কথাবার্তা করতেন। ওর স্ত্রী চলেছেন, রাস্তায় মহেন্দ্রবাবু মাঝে মাঝে মৃদু ভৎসনা করছেন। বলতে বলতে এক জায়গায় বলছেন, ঠিক আছে, দেখি ওর বুদ্ধির কত দৌড়। মেয়ে মানুষ তো, দেখি বুদ্ধির কত দৌড়।
উনি নবান্নের সঙ্গে পরিচিত ছিলেন না মাস্টারমশাই, পরিচিত থাকলেও সিট এই ভেবে ভেবে চলেছেন। মাস্টারমশাই ভাবছেন বেশ তো, শ্যামবাজারে যাবো, আমার বন্ধুর বাড়িতে রাখবো, আমার বন্ধু আমার থেকে খুব শ্রদ্ধা করে, আমাকে শ্রদ্ধা করে, না বলতে পারবে না। আর তখন গিয়ে আমি আমার কাজটা সমাধা করি। বন্ধুর বাড়িতে গিয়েছেন, কলা লেগেছেন, বন্ধু এসছেন, বন্ধু এসে বলছেন আরে এত রাতে বৌদি এসছেন, এটা আমার সৌভাগ্য, বৌদি কখনো আমার বাড়িতে আসেননি, তো কেন এত রাতে এসছো খবরটা। তো তখন মহেন্দ্রনাথ সব বলার পরে, যেটা মহেন্দ্রনাথ আশা করতে পারেননি, মহেন্দ্রনাথ তখন মহেন্দ্রনাথকে বন্ধু বলছেন যে মহেন্দ্র, বৌদি এসছেন, এর থেকে তো বড় সৌভাগ্য এবং আনন্দের ব্যাপার হতে পারেনি, বৌদি আমার বাড়িতে কখনো আসেনি, কিন্তু কি করবো বলো, ওই পুজো ছিল, বাসন্তী পুজো, অনেক আত্মীয় স্বজন এসেছিল, এখনো বারান্দায় খাট দিয়ে রাখা আছে, তো বৌদিকে তো আর আমি বারান্দায় খাট দিয়ে রাখতে পারি না। মহেন্দ্রনাথ আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, তিনি তো আর অনুরোধ করবেন না, স্ত্রীকে নিয়ে চলেছেন, বলেন দেখো তুমি আসা থেকে অনেক ঝামেলা হলো। বলতে বলতে তিনি ভেবেছেন বাগবাজারে যাবেন। বাগবাজারে তখন অনেক স্টেবল ছিল, ঘোড়া থাকতো, সহিস থাকতো, তো গিয়ে অনেক রাতে সেই দরজায় ধাক্কা দিচ্ছেন, তখন সহিস উঠেছেন, ক্লান্ত, সহিস ক্লান্ত, ঘোড়া ক্লান্ত। সেই দিনে 5 টাকা মহেন্দ্রনাথ বললেন 5 টাকা দেবো, চলো বড়ানো। 5 টাকায় লোক সামলাতে না পেরে মহেন্দ্রনাথের স্ত্রী ওখানে আছেন, সে সহিস বহু কষ্টে ঘোড়াকে তুলেছেন, ঘোড়াকে গাড়িতে লাগিয়েছেন, আর সেখানে বসে আছেন মহেন্দ্রনাথ, মহেন্দ্রনাথের স্ত্রী। সহিস নিয়ে চলেছেন, খানিকটা যেতেই ঘোড়া শুরু করছে। তখন সহিস বলল, বাবু আর পারছি না, আপনার 5 টাকা ফেরত দিন, সারাদিন ধরে পরিশ্রম করেছে, আমি আপনাকে জোর করে পরিশ্রম করতে পারি। মহেন্দ্রনাথ আর স্ত্রী হাঁটতে 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 বরানগর গেছেন। বরানগরে যখন পৌঁছে যাবে ভোর 4টে, কংগ্রেস বসান বরানগরে ঠাকুরের কাছে আসতেন। তার স্ত্রী হচ্ছে মাস্টারমশাই বউ। তা ওখানে গিয়ে দরজা নাড়তে, কড়া নাড়তে দরজা খুলেছে। ওর বোন, অর্থাৎ মাস্টারমশাইয়ের বোন, কংগ্রেস মশাইয়ের স্ত্রী, দেখছেন যে দাদা আর বৌদি, দাদা এত মর্যাদা সম্পন্ন ব্যক্তি, অথচ এই সময়ে না জানিয়ে কি করে কেন, নিশ্চয়ই কিছু ঘটেছে, নিশ্চয়ই কিছু এমন ঘটেছে যেটি নয়। তো তিনি, অর্থাৎ সেই কবির মশাইয়ের স্ত্রী, স্ত্রীকে, মাস্টারমশাই স্ত্রীকে আলাদা করে ডেকে নিয়ে বললেন, বৌদি বলো তো কি হয়েছে, আমার তো ভালো লাগছে না। তো উনি বললেন, হ্যাঁ তোমার দাদার হাবভাব দেখে আমারও ভালো লাগছে না, তাই আমি এসছি, কি হয়েছে আমি বুঝতে পারছি না। তো হয়ে গেলেন মাস্টারমশাই, উদ্দেশ্য চরিতার্থ হলো না সেদিন, তার কাজ তিনি সমাধান করতে পারলেন না। তখন বলছেন ঠিক আছে, আবার সারাদিন এখানে থাকতে হবে এবং সূর্যোদয়ের পরেই কাজটা সমাধান করতে হবে গঙ্গাবু। তা খুব দুঃখিত, চিন্তিত। সিধু হচ্ছে ওর ভাগ্নে, আপনারা এইসব চরিত্র সব কথা বলতে পাবেন, এরা সবাই ঠাকুরের কাছে আসেন। তা সিধু বলছেন যে মামা, তোমাকে দেখে তোমার মনটা খুব খারাপ মনে হচ্ছে। তা
চলো না, একটা অদ্ভুত সুন্দর জায়গা আছে, রাসমণির বাগান বাড়ি, মনোরম পরিবেশ, দেবালয়, মনটা ভালো। মাস্টারমশাই দেখলেন মন্দ প্রস্তাব নয়, কারণ সারাদিনটা পড়ে রয়েছে, যাওয়া যায়। ওখানে গিয়েছেন, সত্যিই তো খুব মনোরম পরিবেশ, গঙ্গা বইছে। মাস্টারমশাই সেখানে দ্বাদশ শিব মন্দিরে গেলেন, ভবতারিণীর মন্দিরে গেলেন। ভবতারিণীর মন্দির থেকে রামলালার মন্দির ইত্যাদি ইত্যাদি করে তারপরে মনে হয়েছে এখানে যখন এসেইছি, আর আজকে তো খানিকক্ষণ পরেই আমি আত্মবিসর্জন করবো গঙ্গায়, তো শুনেছি এখানে একজন সাধু আছেন, সেই সাধুটিকে কেন দর্শন করে না যায়। তো ঠাকুরের ঘর আপনারা জানেন, পূর্ব দিকে যে বারান্দা, সেই বারান্দায় তিনি দাঁড়িয়ে আছেন। বৃন্দেজি শুধু ঠাকুরের সঙ্গে এসছেন তাই নয়, শ্রীকৃষ্ণের সঙ্গে এসছেন, ভাগবতে আছে বৃন্দেজির কথা। তো বৃন্দেজি ধূপ ধুনো দিয়ে ঘর থেকে বেরোচ্ছে, আর কেউ নেই। তো মাস্টারমশাই তাকে বলছেন যে আচ্ছা, এখানে ওই সাধুটি আছেন বুঝি? বৃন্দেজি বলছে হ্যাঁ বাবা, ওখানে আছেন, তুমি দর্শন করবে, চলে যাও, বসে আছে। মাস্টারমশাই তো মিডল ক্লাস ইন্টেলিজেন্সিয়া তার প্রতিনিধি, তিনি সেই কাজে নিয়ম অনুসারে একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোকের ঘরে বিনা অনুমতিতে ঢুকে যাবে, হতেই পারে। মাস্টারমশাই বারবার জিজ্ঞেস করছেন বৃন্দেজিকে, আচ্ছা এনার কাছে কি করে যাওয়া যায়, কি করে অনুমতি হবে? বলে বাবা, অনুমতির প্রয়োজন নেই, দরজাটা বন্ধ আছে, তুমি একটু দরজাটা খুলে চলে যাও, ভেতর থেকে বন্ধ থেকে জানা যাচ্ছে। মাস্টারমশাই তথাপি দ্বিধা কাটছে। তো মাস্টারমশাই বলছেন আচ্ছা, ইনি কি খুব পড়াশুনো করেন বুঝি? ওই পড়াশুনো সে তো বাবা কখনো দেখিনি, তবে সমস্ত শাস্ত্র তার কণ্ঠস্থ। সে তখন বলছেন যে আচ্ছা, উনি খুব জপ করেন, এখন নিশ্চয়ই আর্নিক করছেন, আমাকে যাওয়া উচিত হল। বলে আর্নিক? সে কি বাবা, ওকে কখনো জপ করতে দেখিনি, তবে কথায় কথায় মুহুর্মুহ সভা দিতে চান। এই কথা বলে বৃন্দেজি অভয় দিলেন, গেলেন। ঠাকুর অর্ধবাজ্য দশা, সে অর্ধবাজ্য সমাধি এবং এই পৃথিবীর মাঝখানের দশা। তো সেখানে সেইভাবে বসে আছেন যেমন বসে থাকতেন। মাস্টারমশাইকে দেখে উনি আপাদমস্তক পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করে ঠাকুর তাকে অদ্ভুত বিপ্লব ঘটিয়ে দিলেন। সেটি কি? আপনার কথা আমি তো পাঠ করেন, প্রথম দর্শনে আছে। কি আছে? বলছেন আত্মহত্যা মহাপাপ। মাস্টারমশাই বলছেন সে কি? আমি তো এই পাথরটিকে, দেয়ালটিকে পর্যন্ত বলিনি, আর ইনি কি করে জানলেন যে আমি আত্মহত্যা করব? তাহলে গিয়ে উনি মানুষের মন পড়তে পারেন? তারপর উনি মাস্টারমশাইকে সেই অদ্ভুত বীজমন্ত্র দিলেন, যে বীজমন্ত্র আলোকবর্তিকা দেখাবে আগামী 5000 বছর মানব জাতিকে। সেই বীজমন্ত্রটি কি? বীজমন্ত্রটি হচ্ছে আবার এসো। মাস্টারমশাই প্রথম দর্শনে মাস্টারমশাইকে ঠাকুর বললেন আবার এসো। আবার এসো কথার অর্থটা কি? অর্থটা হচ্ছে যে আধ্যাত্মিক নবোদয় পথে যখন পিপাসু, জিজ্ঞাসু পথ হাঁটতে শুরু করেন,
তখন একটা অভূতপূর্ব, অশ্রুতপূর্ব আনন্দ সঙ্গীতের তালে তালে চলা যায়। কিন্তু তারপর কিছুক্ষণ পরে জীবন সূর্যের রোদ এসে তাকে আক্রমণ করে, অশুভ মুখটি তিনি দর্শন করেন। সেই অশুভ কি? সেই অশুভ মুখ হচ্ছে সেই তীর্থ যাত্রী, তীর্থী। সেই তীর্থী তিনি অসহ জ্বালায় রয়েছেন, তিনি ক্ষুধা অন্বেষণ করছেন, তৃষ্ণার পানি অন্বেষণ করছেন। ক্লান্ত শ্রান্ত সেই যে জিজ্ঞাসু সে চলতে থাকে। শরৎ মহারাজের ভাষায় যেতে যেতে তিনি দেখেন একটা বিরাট প্রান্তর, সেই প্রান্তরের শেষ সীমায় রয়েছে একটি ঘর, একটি কুটির। সেই কুটির থেকে ভেসে আসে, সে জিজ্ঞাসুকে বলেন সেই কুটির থেকে খালি পেটে ধর্ম হয় না। এগিয়ে যেতে যেতে জিজ্ঞাসু কি দেখেন? দেখেন এক মনোরমা হৈমবতী উমার মতো সুন্দরী নারীকে, যিনি বলেন না খালি পেটে ধর্ম হয় না। তিনি বলেন, বাবা এসো, বসো, খাবে। তিনি পাশে বসিয়ে পাখার বাতাস করেন, পরমান্নের চতুর্বর্গের থালিখানি এগিয়ে দেন, আর ধীরে ধীরে বলেন যে বাবা ঠাকুরই সব, তিনি পুরুষ, তিনি প্রকৃতি, তাকে ডাকলেই হবে। তিনি নিঃশব্দে সেই যে জিজ্ঞাসু তার ভোগ তপ্ত লোলাকে নিজের অনামিকা নিয়ে সেই শ্রীরামকৃষ্ণের ব্রতচারিণী, শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী মা সারদা শান্তির তিলক এঁকে দেয়। আর এটি হচ্ছে আবার এসো এ পথিক, তোমার কাছে সেই অসহ্য বিষয় যে মুহূর্ত সেটি অবশ্যই আসবে, কিন্তু ভয় পেও না, ভয় নাই তো ভয় নাই। রয়েছেন আমাদের মা, যিনি বলেন বাবা যখন চারদিকে অন্ধকার দেখবে, জেনে রেখো তার কেউ না থাকলেও তোমার একজন মা আছে, যে না পাতানো মা নয়, সত্যিকারের মা। আর সেই মাই আমাদের ভরসা, আমাদের আশা। আর মায়ের ভাষায় ঠাকুর মাও আবার বাবাও, ঠাকুর পুরুষও আবার প্রকৃতি। স্বাভাবিকভাবেই শ্রীরামকৃষ্ণ, এই শ্রীরামকৃষ্ণ আমাদের ইহলোক পরলোক, ইহজীবন পরজীবন সবকিছুর একমাত্র আশা, একমাত্র ভরসা। এই মন্ত্রটি মহেন্দ্রনাথ গুপ্তকে দিলেন শ্রী শ্রী ঠাকুর। আবার এসো, তুমি পথভ্রষ্ট হয়েছ, দ্বন্দ্বধরায় ঘুরতে পারো, কিন্তু হে মহেন্দ্রনাথ তুমি চলে যাবে না। তুমি যে আশার আলো দেখেছ, সেই আলোতে আলো উৎসে পৌঁছল তোমার কাজ। তারপর আমরা কি দেখতে পাই? দ্বিতীয় দর্শন, মহেন্দ্রনাথ চলে গেলেন। মহেন্দ্রনাথ যাওয়ার সময় মনে মনে ভাবছেন যে উনি যতই বলুন আমি তো এখন গঙ্গাতে ঝাঁপ দিয়ে আমার আত্মবিসর্জন, কিন্তু পারছেন না। কারণ একটা আকর্ষণ বোধ করছেন। সেদিন কেটে গেল,
পরের দিন কেটে গেল। তারপরে আকর্ষণ বোধ করছেন কবে আসবে সেই রোববার, তিনি আবার যাবেন, গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ খণ্ডনভব বন্ধন এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন মহেন্দ্রনাথের জীবন। সেই প্রক্রিয়াটি কি? সেই প্রক্রিয়াটি হচ্ছে যে দেখুন, জীবনে মানুষ অনেক কিছু জয় করতে পারে, চন্দ্রযানে যাচ্ছে, আরো অনেক জায়গায় যাবে, যুদ্ধ জয় করছে, অসাধ্যকে সাধ্য করছে, স্থূলতাকে সূক্ষ্মে যাচ্ছে, সূক্ষ্ম থেকে অনুতে যাচ্ছে, অনু থেকে পরমাণুতে যাচ্ছে। মানুষ একটা জিনিসকে খুব ভয় পায়। সে ভয়টা কাকে? আর্নল্ড টয়েনবির নাম আপনারা শুনেছেন। তার ছেলের নাম হচ্ছে ফিলিপস টয়েনবি। আর্নল্ড মারা গেছে, ফিলিপস এখনো আমেরিকাতে বেঁচে আছে। ফিলিপস টয়েনবির একটা বিখ্যাত বই আছে, ফেস অফ দ্য ফ্রিডম। সেই বইটিতে ফিলিপস বলছে যে মানুষ কোনো কিছুকে ভয় পায় না আজকে থেকে, কিন্তু মানুষ ভয়ঙ্কর ভাবে ভয় পায় একটি জিনিস। কাকে ভয় পায়? নিজেকে ভয় পায়। যখন বলা হয় এসো আয়নার সামনে দাঁড়াবে, তুমি তোমার নিজেকে দেখো, সে পালায়। নিজেকে দেখবার সাহস না। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রনাথকে সেই কলা শেখাচ্ছেন, কিভাবে নিজেকে দেখতে হয়। এরিক ফ্রম আজকের দিনে আমেরিকায় সবচেয়ে বড় সাইকোলজিস্ট, এরিক ফ্রম একই কথা বলছেন। সেটাই হোক, দ্বিতীয় দর্শন মহেন্দ্রনাথের, এর মাঝখানে অনেক কথা আছে, সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। মহেন্দ্রনাথ গিয়েছেন, বলেছি মাস্টারমশাই খণ্ডনভব বন্ধন প্রক্রিয়া শুরু করেছেন শ্রী শ্রী ঠাকুর। তো মাস্টারমশাই দাঁড়িয়েছেন, ঠাকুর বলছেন আচ্ছা তুমি কি বিয়ে করেছ? মাস্টারমশাই কথোপকথনে বলছেন আগে হ্যাঁ। ও রামদেব এ তো বিয়ে করে ফেলেছে। মাস্টারমশাই ভাবছেন যে বিয়ে করাটা কি এত পাপ, এত খারাপ? তা তোমার কি ছেলে পুলে আছে? মাস্টারমশাই ততদিন কথোপকথন করছেন আগে রামদেব এ তো ছেলে পুলেও হয়ে গেছে। মাস্টারমশাই ভাবছেন বিয়ে করা, ছেলে পেলে হওয়া এত খারাপ কাজ। বলছে আচ্ছা বলো তো তোমার স্ত্রী কেমন? আমি বেশ দেখলে বুঝতে পারি বিদ্যাশ্রী না অবিদ্যাশ্রী। মাস্টারমশাই উত্তর দিচ্ছেন আগে ভালো তবে অজ্ঞা। ওই যে খণ্ডনভব বন্ধন এই প্রক্রিয়া শুরু হচ্ছে সেখান থেকে। কষাঘাত করছেন মাস্টারমশাই। ও তুমি বুঝি জ্ঞানী গো, কিছুটা লজিক, কিছুটা বাংলা সাহিত্য, কিছুটা ইংরেজি সাহিত্য, এগুলো পড়ে তুমি ভেবেছো তুমি খুব জ্ঞানী হয়ে গেছো। ইয়া বিদ্যা সা বিদ্যা ইয়া বিমুক্ত, যে বিদ্যা মোচন করে, খণ্ডনভব করে, বন্ধন মোচন করে, সে বিদ্যায় বিদ্যা সব। মাস্টারমশাইয়ের অহংকার চুরমার হয়ে যাচ্ছে। মাস্টারমশাইয়ের অহংকার ছিল আমি কেশব বাবুর ভগ্নিপতি। মাস্টারমশাইয়ের অহংকার ছিল আমি ক্যালকাটা ইন্টেলিজেন্সিয়া তার ক্রেস্ট অফ ক্রাউন। মাস্টারমশাইয়ের অহংকার ছিল তিনি সর্বজন খ্যাত, পূজিত, সবাই তাকে শ্রদ্ধা করে, বিশেষ করে ইন্টেলিজেন্সিয়া বুদ্ধিজীবী মহলে।
এলো মাস্টারমশাই অহংকার খান খান হয়ে ভেঙে পড়ে যাচ্ছে। তারপর মাস্টারমশাই সেদিনকার মতো চলে যাচ্ছেন, দ্বিতীয় দর্শন শেষ। তৃতীয় দর্শন মাস্টারমশাই প্রথমেই বলে রাখছেন যে আমার অহংকার চূর্ণীকৃত হইয়া গিয়াছে। অর্থাৎ প্রথম দ্বিতীয় দর্শনে যথেষ্ট ছিল মহেন্দ্রনাথ গুপ্ত, সে যে শ্রমিক, সে যজ্ঞের কাঠ, সেই যজ্ঞের কাঠে বৈরাগ আপনি উদ্দীপিত করবার জন্য অগ্নিমিলে প্রস্তুত। অগ্নিমিলে বোঝেন তো? উপনিষদের প্রথম কথা, ঋগ্বেদের প্রথম কথা হচ্ছে অগ্নিমিলে, অর্থাৎ শ্রমিক যেদের যজ্ঞ। মাস্টারমশাই ছিলেন সেই অগ্নিমিলে। মাস্টারমশাই বৈরাগ্যাগ্নি হয়েছে, তিনি সেখানে কি করছেন? তিনি নিজেই স্বীকারোক্তি দিচ্ছেন, কথা আপনাকে আছে, আমার অহংকার চূর্ণীকৃত হইয়াছে। কিন্তু চূর্ণীকৃত হলে কি হবে? বিড়েটাতে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, বিড়েটা পুড়ে যায় ঠিকই, কিন্তু তার আকারটা থাকে, তার আকারটা আছে। আর আকারটা আছে বলেই তিনি আবার প্রশ্ন করছেন শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর সাকার, ঈশ্বর নিরাকার। শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন যে ঈশ্বর সাকার আপনি বলছেন, আবার ঈশ্বর নিরাকার কি করে সম্ভব? বলে তোমাদের কলকাতার লোকগুলো ওই একটা স্বভাব, নেকচার আর নেকচার। আমার মনে হয় বিরাটি লোকদেরও আছে এই স্বভাব। তাই নেকচার ঈশ্বরের ইতি করা যায় না, ঈশ্বর সবকিছু সমস্ত কথাবার্তা চলছে। তখন মাস্টারমশাই আপনার জন্য, আমার জন্য, সবার জন্য, যারা এসেছে প্রত্যাবর্তন করেছে তাদের জন্য, ভাবিকায় যারা আসবে তাদের জন্য, যারা এসেছেন তাদের জন্য একটা অমোঘ প্রশ্ন শ্রীরামকৃষ্ণকে করলেন। সেই প্রশ্নটি কি? সেই প্রশ্নটি হচ্ছে উপায় কি সংসারীদের? সংসারীদের কি উপায়? তখন ঠাকুর কি বললেন? খুব সহজ কথা বললেন। ঠাকুর বললেন সাধু সঙ্গ, নির্জনবাস আর বিশ্বাস। সাধু সঙ্গ, নির্জনবাস আর বিশ্বাস, এই তিনটে জিনিস। সাধু সঙ্গ অর্থ আমি কম বলে গেলাম, আমার কাছে অনেকে আসেন, বিশেষ করে বৃদ্ধারা, চিঠির জন্য, মহারাজ কম ফলে যাব, উত্তর কাশী যাব, এ সমস্ত। আমি সাধারণত দিই না, কখনো কখনো দিই। এসে যখন আসেন ফিরে, তখন ওরা কতখানি জব দেন হলো, সাধুদের সঙ্গে কতখানি সঙ্গ করা হলো, সেগুলো বলেন না। এই কেমন ছিলেন, কেমন দেখলেন, এগুলোই বলেন সাধারণত। তারপরে শুনেছি যে যারা শাশুড়ি, তারা দুটো মোবাইল নিয়ে যান। একটা মোবাইলে নিজের কাজকর্ম, বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা, আরেকটা মোবাইল রিজার্ভ থাকে বৌমার সম্পর্কে যদি কোনো কমপ্লেন আসে। তা স্বাভাবিকভাবে এটি সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গ হচ্ছে সাধুর কাছে গিয়ে সাধু ভাবের সঙ্গ। এখন প্রশ্ন হচ্ছে যে সাধু ভাবের সঙ্গ সেটা কি করে হয়? সাধু ভাব তো রয়েছে, সাধুভাব রয়েছে মহাভারতে, সাধুভাব রয়েছে রামায়ণে, সাধুভাব রয়েছে গীতায়, রয়েছে রামকৃষ্ণ কথায়, স্বামীজির বাণী রচনায়।
তো সেখানে সাধুর সঙ্গ তো বাড়িতে বসে বসেও করা যায়, এ প্রশ্ন স্বাভাবিক আসবে। হ্যাঁ, বাড়িতে বসে করা যায়, কিন্তু তথাপি এখন বাড়িতে বসে করা যায় সাধু সঙ্গ, তার জন্য মঠ মিশনে আসার প্রয়োজন নেই, এ কথা যদি শোনেন তাহলে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের যারা অধ্যক্ষ এবং সম্পাদক আছেন ওরা আমাকে কোনো জায়গায় আর নেমন্তন্ন করবেন না, কারণ চাঁদা বন্ধ হয়ে গেছে। ভক্তরা সব সাধু সঙ্গ ঘরের ভেতরেই করছে, আর কেউ আশ্রমে আসে না, চাঁদাও দেয়। ভয়ঙ্কর পরিস্থিতি। তা না, সত্যি তাই না, ঘরে বসে সাধু সঙ্গ হবে না। কেন হবে হবে না? আমি একটা আটপৌর উদাহরণ দিচ্ছি, সময় বেশি নিয়ে নিচ্ছি। উদ্যোক্তারা কি বলছে বলুন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, বুঝতে হবে ব্যাপারটা সাধু সঙ্গ কি। যেমন ধরুন এই যে বেঁচে আছে অসত্য গাছের বীজ, সিড অফ এ ব্যানিয়ান ট্রি, ওটার থেকেই তো অসত্য গাছ হয়, এই সম্পর্কে তো কারো কোনো সন্দেহ নেই। তেঁতুল গাছের বিচি থেকে তো অসত্য গাছ নিশ্চয়ই হয় না, কিন্তু আপনি 1000 বিচি পুঁতে দেখুন তো অসত্য গাছ হয় কিনা, একটা গাছ হয়। ইট হ্যাজ টু কাম থ্রু এ পার্টিকুলার প্রসেস, একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। ওই অসত্যের বিচি একটা পাখি খাবে, the seed will come through the night soil of the bird, এবং সেখান থেকে যে বীজটা হবে সেই বীজের থেকে অসত্য হবে। ঠিক তেমনি যেটাকে আপনি পড়ছেন সেটা সারমর্ম ভালো করে বোঝবার জন্য সাধু যে শক্তি, যে সাধনা, সেই সাধনার শক্তি সম্পৃক্ত কথাগুলো মাধ্যমে সেটি অনুধাবন করতে হবে। সেই জন্য সাধু সঙ্গ প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে নির্জন বাস। আমি বললাম যে নির্জন বাস সেটি এখানে, সেটি বাইরে হতে পারে না। যে নির্জন বাস যে করে, মাধবানন্দজি বলতেন intense silence in crowd, intense crowd in silence, এটি হচ্ছে নির্জন বাসের লক্ষ্য। ঘরে বসেই নির্জন বাস হতে পারে, আবার আপনি গেলেন সুদূর হিমালয়ে, নির্জন বাস নাও হতে পারে। নির্জন বাস হচ্ছে মনটা একবারে শান্ত, সমাহিত, সেখানে প্রভু আছেন আর আপনি আছেন, আর কেউ নেই, সেটি নির্জন বাস। তারপর কি বলছেন, বিশ্বাস। বিশ্বাস জিনিসটা আপনারা শাস্ত্র করলে বুঝতে পারবেন, গুরু আছে, গুরুর মাধ্যমে বুঝতে পারবেন, এটা বোধে বোধ করে। তখন একটি সাধারণ উদাহরণ দিয়ে বিশ্বাসের কথা বলা যেতে পারে। মাধবানন্দজির কথাতেই বলি, মাধবানন্দজি এই গল্পটি তার ভাষণে বহুবার বলেছেন। মাধবানন্দজি বলতেন, রিটার্ন ডাইজেস্টে পড়েছেন, আজ থেকে হয়তো 75 বছর আগে পড়েছেন, বলতেন যে দেখো একটা নৌকা জাহাজ একটা জায়গায় নোংর পেতে আছে, তারপরে সেই জাহাজটা একদিন নোংর খুলে তার যে এর পরের গন্তব্যস্থল সে তার জন্য রওনা হয়েছে। জাহাজটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডেম্পো হয়, স্লিপ করে পড়ে গেছে। এখন এই যে ক্রু মেম্বারদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। একটা ভাগ বলছে যে আমরা যখন পৌঁছবো তখনই পাইলটকে খবর দেবো, কেন এখন খবর দিলে পাইলট বিব্রত হবে, কারণ সে আটলান্টিক মহাসাগরের অতল ব্যবহার করে গেছে, সেটা বেঁচে নেই, শুধু পাইলটকে বিব্রত করলাম। আরেকটি একটু বলছে না, আমরা জানি না, আমাদের কর্তব্য পাইলটকে খবর। এটা যখন রিজলভ হলো এই কনফ্লিক্টটা, তখন কি হলো, আগে পাইলটকে বললেন, পাইলট বললো যে তোমরা আমাকে আগে কেন বললে না? বললো যে ক্যাপ্টেন,
আগে বললেই বা কি করতে, তোমাকে বিব্রত করতে চাইনি। সে তো আটলান্টিক ওয়াশনের অটল গহ্বরে ঢুকছে গেছে বা পড়ে গেছে, সেটা বেঁচে নেই। কিন্তু ক্যাপ্টেন কো পাইলটকে বললেন যে তুমি চলো বিরক্ত নিয়ে জাহাজটি, যেখান থেকে আমরা ছেড়েছিলাম সেখানে চলো। সেখানে নিয়ে যাওয়ার পরে দূরের থেকেই পাইলট বলছেন লুক ইয়ার্ডার, লুক ইয়ার্ডার, দেখো ওই যে কালো দেখা যাচ্ছে ওটা ছেলেটির মাছের বা মাথার চুল। থ্রো দি লাইফ সেভিং ডিভাইস, লাইফ সেভিং ডিভাইস ফেলা হলো, ছেলেটি সিঁড়ি ধরে 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 জাহাজে যাতে ফিরে এসে ছেলেটি হি ফেল ইনটু সুমো, তার ইয়ে হয়ে গেল, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তাহলে যখন ধীরে ধীরে তার জ্ঞান ফিরেছে তখন পাইলট ধীরে ধীরে গিয়ে সন্তর্ক করে তার কানে কানে জিজ্ঞেস করছেন, Why did you struggle to survive, my boy? বাচ্চা তুমি এতক্ষণ শুধু শুধু কেন বাঁচবার জন্য লড়াই করছি? তখন ছেলেটি ধীরে ধীরে বলছে, I knew my captain would come to save me. আমি জানতাম আমার ক্যাপ্টেন আসবে আমায় বাঁচাতে, তাই আমি লড়াই করছিলাম। আমাদের জীবনের ক্যাপ্টেন শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। আমাদের যদি বিশ্বাস থাকে তাহলে আমাদের জন্য এসে আমাদের হাত ধরে আমাদের যে সাধনোচিত ধাম সেই জায়গায় নিয়ে যাবে। এটি হচ্ছে বিশ্বাসের একটি উদাহরণ। শেষে আমি আরেকটি ছোট্ট কথা বলে শেষ করব। আমার উপর ফরমান আছে 7টার মধ্যে শেষ করতে হবে, হয়তো 2-4 কথা বেশি লাগবে। সেটি হচ্ছে চতুর্থ মাস্টারমশাই কিন্তু হলো না, তার জ্ঞান হয়ে গেছে, আত্মহত্যা হয়নি। চতুর্থ অধ্যায় বিকেল বেলা, বিকেল 3টে, ঠাকুরের ঘরে চাঁদের হাত, ঠাকুর বসে আছেন সেই চিরপরিচিত খাটে, খুব মজা করছেন ছেলেদের সঙ্গে। লাটুমান বলতেন না যে লরেন ভাই আর কি মজা করে, ঠাকুর এমন মজা করতেন যে আস্তে আস্তে পেটে খিল ধরে যেত। তো লরেন ভাইয়ের সঙ্গে কথা বলছেন বেশি, তারপর বলছেন গান করতে। ইতিমধ্যে মাস্টারমশাই এসে এক কোনায় বসছেন, ওকে নিয়েও ঠাকুর বসে কথা করছেন। বলছেন মৌতাত লেগেছে রে, মৌতাত লেগেছে। মৌতাত হচ্ছে হরিণকে যদি আজকে 3টের সময় আপিল দেওয়া হয়, হরিণ কাজ 3টের সময় আসবে আবার আপিলের জন্য, একেবারে মৌতাত। ওই মৌতাত লেগেছে। মাস্টারমশাই ঘরের কোনায় বসে আছেন খুব গম্ভীর হয়ে। ঠাকুর বলছে উমের একটু বেশি তো, ওদের বয়স 19-20 আর মাস্টারমশাইয়ের বয়স 27। উমের মানে বয়স, উমের একটু বেশি তো, তাই গম্ভীরা আত্মা। ঠাকুর বলছে ও প্রথম কণ্ঠে স্বামীজি গান গাইছেন, অপূর্ব এক পরিবেশ, স্বর্গীয় পরিবেশ। গান শেষ হলে সবাই একে একে নেমে গেল ঘর থেকে। ঠাকুরও ঘর থেকে বেরিয়ে ওই যে পাঁচাল ইয়ে আছে মানে কোর্টিয়ার, তাতে খুঁজছেন। মাস্টারমশাই বেরিয়ে ঠাকুরকে পেলেন। তো ঠাকুরকে পেয়ে মাস্টারমশাই প্রণাম করে বললেন, আজকে কি আর গান হবে? ঠাকুর বললেন, না, আজকে আর গান হবে না। খানিকক্ষণ পরে ঠাকুর বললেন, তবে একটা কর্ম করো, আগামী মঙ্গলবার বলরামের বাড়িতে গান হবে, নরেন রাখাল এরা সব যাবে, তুমিও যে খুব আনন্দ। মাস্টারমশাই যে আজ্ঞা বলেছেন, যে আজ্ঞা বলে
বিদায় নিয়েছেন। প্রধান ফটক পর্যন্ত যাননি, প্রধান ফটক পর্যন্ত পৌঁছননি। একটা ক্লাসিক কনফ্লিক্ট মাস্টারমশাই মনে দেখা, কনফ্লিক্ট এবং কনফ্লিক্ট রিজলভ করা, এতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বাঙালি। তো মাস্টারমশাইয়ের ভেতরেও একটা কনফ্লিক্ট, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট তিনি করছেন খুব সুন্দর ভাবে। মাস্টারমশাইয়ের যে সত্তা, সেই সত্তাটি ত্রিধা বিভক্ত। প্রথম যে সত্তা, the first aspect or the first content of his personality, সে বলছে যে মহেন্দ্রনাথ, তুমি হচ্ছ বিখ্যাত অধ্যাপক, ঈশ্বরবাবুর প্রধান শিক্ষক স্কুলে, আর তুমি বলরামের বাড়িতে যাবে। বলরাম বাবু জমিদার, শান্তি আছে। বলরাম বাবু শান্তি তোমার চেনে না, তুমি কখনো বলরামের বাড়িতে যাবে না। তুমি এত বড় অধ্যাপক, যদি শান্তি তোমার প্রবেশাধিকার না দেয়, তাহলে সেই যে অপমানের গ্লানি সেটি সহ্য করতে পারবে মহেন্দ্র। প্রথম ব্যক্তিত্ব, ব্যক্তিত্বের প্রথম অংশ এই প্রশ্ন করছে মহেন্দ্রনাথকে। মহেন্দ্রনাথের দ্বিতীয় ব্যক্তিত্ব যেটি, প্রথম ব্যক্তিত্ব হচ্ছে শিক্ষিত, শিক্ষা প্রবণ, শিক্ষা চূড়ামণি ব্যক্তিত্ব সম্পন্ন মহেন্দ্রনাথ। আর তৃতীয় ব্যক্তিত্বটি হচ্ছে কি? ভক্তপ্রবল মহেন্দ্রনাথ। যখন এই শিক্ষা প্রবল মহেন্দ্রনাথের ব্যক্তিত্বে প্রশ্ন করছে, তখন ভক্তপ্রবল মহেন্দ্রনাথের ব্যক্তিত্ব মহেন্দ্রনাথকে কি করছে? যাচ্ছে মহেন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ তোমার ইয়োকা, শ্রীরামকৃষ্ণ তোমার মুকুটমণি, শ্রীরামকৃষ্ণ তোমার হৃদয় সম্রাট, তিনি তোমার আচার্য, তিনি তোমার গুরু, তিনি তোমার হৃদয় সম্রাট, তিনি তোমার ইষ্ট, তিনি তোমার ইহকাল পরকাল। সেই শ্রীরামকৃষ্ণকে তুমি কথা দিয়ে এসেছো তুমি বলরামের বাড়িতে যাবে। যদি বলরামের বাড়িতে না যাও মহেন্দ্রনাথ, তাহলে কি তুমি ভেবেছ যে তোমার নরকেও স্থান হবে? এই দুটি প্রশ্ন মহেন্দ্রনাথকে আন্দোলিত করছে। ইন্টেলেকচুয়াল মহেন্দ্রনাথ আর স্পিরিচুয়াল মহেন্দ্র, এই দুটোর মধ্যে সংঘাত হচ্ছে। তখন কি হচ্ছে? মহেন্দ্রনাথ অদ্ভুত ভাবে সেটি রিজলভ করছেন। মহেন্দ্রনাথ রিজলভ করছেন, আমরা দেখবো ঠাকুরই রিজলভ করে দিচ্ছেন। আরেকটি পার্সোনালিটি আছে, সেটা হচ্ছে নিউট্রাল পার্সোনালিটি। প্রত্যেকের মধ্যে আমার, আপনার সবার মধ্যে আছে। আপনারা গাড়ি জানেন, গাড়িতে নিউট্রাল গিয়ার থাকে, ঠিক তেমনি নিউট্রাল পার্সোনালিটি। তখন মহেন্দ্রনাথকে বাঁচাতে নিউট্রাল পার্সোনালিটি, নিউট্রাল পার্সোনালিটি বলছে, মহেন্দ্রনাথ তুমি ঘাবড়াচ্ছ কেন? এই যে তুমি ফটক পর্যন্ত এসেছো মাত্র, তুমি ফিরে যাও সেই মহান পুরুষের কাছে, সেই জ্যোতির্ময়ের কাছে গিয়ে তোমার মনের যে কনফ্লিক্ট, সেটি সবিস্তারে বলো। তিনি সেই কনফ্লিক্ট রিজলভ, সমাধান করে দেবেন। মহেন্দ্রনাথ ভাবছেন তাই তো, ওই তাড়াতাড়ি গেছেন। ততক্ষণে নাট মন্দিরে মৃদু আলো, আলোটা হয়তো থাকতো না, ঠাকুর পায়চারি করছে। মহেন্দ্রনাথ দেখে চতুর্থ দর্শনে বলছেন, একেলা একেলা পায়চারি করিতেছেন, দেখিয়া মনে হইতেছে সিংহের ন্যায়। সিংহ তো হবে, ভবতারিণীর ভাবে যিনি মহাসংবাহক, তিনি কি শেয়াল হবেন? সিংহ হবেন, সিংহ ছিলেন। মহেন্দ্রনাথকে দেখে তিনি প্রশ্ন করছেন, আবার এলেছিল? মহেন্দ্রনাথ প্রথম দিন তো হাত জোড় করে নমস্কার করেছিলেন,
এখন তিনি দণ্ডবত প্রণাম করেন, সাষ্টাঙ্গ প্রণাম করেন। সেই দিনে সেই মুহূর্তে তিনি সাষ্টাঙ্গ প্রণাম করে শ্রীরামকৃষ্ণের চরণে তার যে ডাইলেমা, যে কনফ্লিক্ট, যে ডাইকটমি, সেটি তিনি নিবেদন করলেন। কি অদ্ভুত সমাধান করছেন ঠাকুর। ঠাকুর বলছেন তা হলোই বা বলরাম জমিদার, বলরামের বাড়িতে শান্তি আছে, তুমি বলরামের বাড়িতে যাওনি, অপরিচিত বলে বলরামের শান্তি অস্বীকার করতেই পারে, কিন্তু তাকে ভয় পাবার কিছু নেই। তুমি একটা কাম করো, একটা কর্ম করো। ঠাকুর বলছেন, এই ভাষা বলছেন, তুমি একটি কর্ম করো। কি কর্ম? আমার নাম করো। আমার নাম করলে দেখবে কেউ এসে তোমার আমার কাছে নিয়ে যাবে। ঠাকুর সেদিন যে কথাটি বললেন, আগামী ৫,০০০ বছরের জন্য আমার আপনার মতো যারা পথচারী, আধ্যাত্মিক ব্যবধানের পথে যারা যাত্রী, আল্লাহর অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিগুলো, তাদের কাছে এক নতুন আলো। আমার নাম করো। আমার নাম করলে শুধু বলরামের ফটো কি উন্মোচিত হবে না, স্বর্গের দ্বার অর্গলচ্যুত হবে, মুক্তির দ্বার খুলে যাবে। তাই ঠাকুর কথামৃত খুব কম কথা ঠাকুরের। 5 বছর 4.5 বছর মাস্টারমশাই রোববার করে এসে যা শুনেছেন তাই লিখেছে। তাতেই ঠাকুর আমাদের একটি জ্যোতি নয় পথ দিয়ে গেলেন। ভয় পেও না, ভয় পেও না, আমার নাম করো। আমার নাম যদি করো তাহলে জেনে রেখো, কেউ এসে তোমার হাত থেকে আমার কাছে পৌঁছে দেবে। তাই আজকে এই যে রামকৃষ্ণ অনুরাগী ভক্ত সম্মেলন, তার সাব্যস্ত হওয়া উচিত ঠাকুরের সেই পরামর্শ মাস্টারমশাইকে আমার নাম। ধন্যবাদ।